সার্জিক্যাল এন্ডোক্রাইনোলজি। সার্জিক্যাল এন্ডোক্রাইনোলজিতে কি কি জিনিস আছে? কি কি জিনিস আছে রে? দেখো সার্জিক্যাল এন্ডোক্রাইনোলজিতে কি কি জিনিস আছে এটা খুবই শোনো। আচ্ছা, কি আছে সার্জিক্যাল এন্ডোক্রাইনোলজিতে? আমরা থাইরয়েড, প্যারাথাইরয়েড, এটা কিন্তু ইম্পর্টেন্ট। থাইরয়েড তোমাদের, আমার আজকে টিটেল ক্লাস, তো তোমাদের টিটেল নিয়ে ওভারঅল একটু আলোচনা করা। থাইরয়েড তোমাদের কোন জায়গায় থাকতেছে? এই যে শর্ট কেস থাকবেই পরীক্ষায়, থাইরয়েডের শর্ট কেস পরীক্ষায় থাকবেই। তাহলে তুমি শর্ট কেসে পাইতেছো। 2 নম্বর কোন জায়গায় পাইতেছো? স্পেসিমেন আগে থাকতো, এখন স্পেসিমেন থাকে না, অনেক আগে স্পেসিমেন, থাইরয়েডের স্পেসিমেন থাকতো। আচ্ছা, এখন আর থাইরয়েডের স্পেসিমেন তোমাদের পরীক্ষায় থাকে, এখন আর তো নাই। হসপিটালে আগে স্পেসিমেন, থাইরয়েড স্পেসিমেন দেওয়া হচ্ছে না এখন, কিন্তু থাইরয়েড থাকতে পারে। বা কোনো সময় কোনো কারণে যদি মাথা হঠাৎ মনে হইলো যে থাইরয়েড দেওয়ার জন্য স্পেসিমেন দিতে পারে, থাইরয়েড স্পেসিমেন দিতে পারে। আগে থাকতো, আমাদের সময় থাইরয়েড স্পেসিমেন থাকতো পরীক্ষায়। তোমাদের সময় ব্রেস্ট থাকে, কার্সিনোমা স্টোমাক থাকে, তোমার গল ব্লাডার থাকে, অ্যাপেন্ডিক্স থাকে, এগুলো থাকে, এর চেয়ে বেশি থাকে না। কিন্তু আমাদের সময় থাইরয়েডও ছিল, স্পেসিমেন হিসেবে থাকতো। এবং তোমার স্পেসিমেন তখন অসুবিধা দেওয়া হয়, অসুবিধা থাকতে পারে। আচ্ছা, 2 নম্বর তাহলে এরপর আছে রিটেন কোয়েশ্চেন। রিটেন কোয়েশ্চনে থাইরয়েডের তোমার ট্রিটমেন্ট, ও সবচেয়ে কমন থাইরয়েডে যেটা কোয়েশ্চেনটা হয় সেটা হয় গিয়া তোমার থাইরয়েড ম্যালিগনেন্সি। অর্থাৎ থাইরয়েড গোয়েটার ডেফিনেশন দিয়ে, অথবা গোয়েটারের জিজ্ঞেস করে, অথবা থাইরয়েড সোয়েলিং এর কজ গুলা জিজ্ঞেস করে, অথবা এটা আসতে পারে নেক সোয়েলিং দিয়ে। অর্থাৎ তোমার ডিফারেন্ট টাইপস অফ মিডলাইন নেক সোয়েলিং, অথবা ডিডিজ অফ মিডলাইন নেক সোয়েলিং, অথবা লেটারাল নেক সোয়েলিং, ডিডিজ অফ লেটারাল নেক সোয়েলিং। অথবা একটা সিনারিও থাকতে পারে, পেশেন্ট ইজ সাফারিং ফ্রম প্রেজেন্টেড with a তোমার সোয়েলিং ইন দা left lateral aspect of the neck which is moves on respiration। এইসব দিয়ে তোমার ফার্ম ইনকনসিস্টেন্সি, এইসব দিয়ে তোমার একটা ইয়ে আসতে পারে, এটা সিনারিও তৈরি করতে পারে যে এটা কি, এটা কি, কিভাবে তুমি এটা প্রসিড করবা, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস এন্ড হাউ উইল ম্যানেজ দ্য পেশেন্ট। তুমি রিটেন কোয়েশ্চন এভাবে আসতে পারে। অথবা সরাসরি তোমার থাইরয়েড টিউমার দিয়ে সরাসরি ম্যাগনেসিয়াম, হোয়াট আর দ্য থাইরয়েড ম্যালিগনেন্সিস, হোয়াট আর দ্য থাইরয়েড টিউমার্স, এইভাবে দিয়ে কোয়েশ্চন আসতে পারে। তারপর ট্রিটমেন্ট ইয়ে কি, ডায়াগনোসিস কিভাবে করবা, ইনভেস্টিগেশনস, এরপর জায়গায় তোমার হাউ উইল ম্যানেজ দ্য পেশেন্ট, তোমার এইভাবে আসতে পারে, বিভিন্ন ভাবে আসতে পারে। অ্যাডেনাল গ্ল্যান্ড থেকে খুব বেশি কোয়েশ্চন আসে না, তারপরে আসে অনেক সময় জিজ্ঞেস করে হোয়াট আর তোমার সার্জিক্যালি ট্রিটেড হাইপারটেনশন। হাইপারটেনশনের চিকিৎসা কি? হাইপারটেনশনের চিকিৎসা কি? চিকিৎসা কি রে? স্যার হাইপারটেনসিভ ড্রাগ দিতে হবে স্যার। ড্রাগ দিতে হবে, কয়েকটা ড্রাগ দিতে, অনেকগুলো ড্রাগ আছে, অনেক ড্রাগ। তোমার ডায়াবেটিস থেকে আরম্ভ করে তোমার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অ্যাসিড ইনহিবিটর, অনেক কিছু ইয়ে আছে। এগুলা বিভিন্ন ড্রাগ আছে, ড্রাগ আমরা দিতে পারি। বেসোডাইলেটর, কিছু বেসোডাইলেটর আছে করে, এগুলা দিতে পারি। আর আরেকটা ইয়ে আছে, সার্জিক্যালি ট্রিটেড হাইপারটেনশন, এনপিওকোমোসাইটোমা। তুমি এই ইয়ে করে তুমি যত ঔষধি দাও, যাই দাও, তুমি প্রেশার কমতেছে না, ক্রনস ডিজিজ, কুশিং সিনড্রোম, এইগুলা এগুলা ইনিশিয়াল ট্রিটমেন্ট অনেক সময় মে রিকোয়ার্ড তুমি সাজাই লাগতে পারে। আরো কিছু তোমার ইয়ে আছে যে অ্যাডেনাল গ্ল্যান্ডের তোমার আরো কিছু মেলিগনেন্সি, অ্যাডেনোকর্টিকাল মেলিগনেন্সি, এগুলা তোমার ইয়ে অ্যাডেনাল এডিনোমা বা লেটারাল অ্যাডেনাল এডিনোমা, এসব কিছু কারণে মে রিকোয়ার্ড সামটাইমস তোমার কি কয়
অপারেশন লাগতে পারে। অ্যাড্রেনাল গ্ল্যান্ড গেল। আদার অ্যাবডোমিনাল এন্ডোক্রাইন টিউমারস যেমন কি আছে? জোলিঞ্জার ইরিটেশন সিনড্রোম কি দিয়ে হয়? কোন টিউমার দিয়ে হয়? জোলিঞ্জার ইরিটেশন সিনড্রোম গ্যাস্ট্রিনোমা ডিউ টু ইনক্রিজ গ্যাস্ট্রিক সিক্রেশন। তাহলে গ্যাস্ট্রিনোমা আছে, প্যানক্রিয়াটিক বিটা সেল জিনসিনোমা আছে, কিছু তোমার স্টোমাক এই তোমার এন্ডোক্রাইন কাটে কিছু এন্ডোক্রাইন যেটা আছে ইয়ে তোমার এন্ডোক্রাইন যে সিস্টেম আছে সেখান থেকে কিছু ম্যালিগন্যান্স হইতে পারে। এটা নিয়ে আমরা আলোচনা করি। এই তিনটা জিনিস কিন্তু কমন হলো গিয়া থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েডে কিছু আছে, প্যারাথাইরয়েড তোমার হাইপারপ্লাসিয়া বাইলিয়ারি হাইপারথাইরয়েডিজম যেটা হয় প্যারাথাইরয়েড হাইপারপ্লাসিয়া হতে পারে সময়। এগুলা নিয়ে অনেক সময় ইয়ে করতে হয়, এডিনোমা হতে পারে। এগুলো নিয়ে আলোচনা আমরা করবো পরে। মেইনলি আমরা আলোচনা করবো আমরা থাইরয়েড, এটা আমরা পরীক্ষা রিলেটেড, সামনে আমাদের পরীক্ষা, আমরা পরীক্ষা ওরিয়েন্টেড ক্লাস যেটা একটা টিউটোরিয়াল, আমরা থাইরয়েডটাই আমাদের পরীক্ষা থাকে এবং থাইরয়েড নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে থাইরয়েড নিয়ে আমরা কি নিয়ে আলোচনা করবো? থাইরয়েড দুইটা জিনিস, একটা থাইরয়েড সোয়েলিং, যেটা আমরা অনেক সময় সহজ কথা বলে লিখে তোমার কি গোয়টার, অনেক সময় আমরা গোয়টার বলি। আরেকটা হলো তোমার ফাংশনাল ডিজঅর্ডারস অফ থাইরয়েড পেশেন্ট, এটা মেবি হাইপোথাইরয়েডিজম, ইটস মেবি হাইপারথাইরয়েডিজম। is usually functional disorders thyroid যেটা আছে সেটা usually is treated by medical treatment করা হয়। if medical treatment fails then সার্জিক্যাল ট্রিটমেন্ট। সাধারণত ইটস রিকোয়ার্ড মেডিকেল ট্রিটমেন্ট যদি ফেল করে তাহলে আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টে যাইতে, ফাংশনাল ডিজঅর্ডার মেডিকেলি ট্রিটমেন্ট। এখন তোমাদের যেটা বলছিলাম যে অনেক সময় মিডলাইন নেক সোয়েলিং, মানে মিডলাইন নেক সোয়েলিং আসতে পারে। হঠাৎ মিডলাইন নেক সোয়েলিং কি মিডলাইন নেক সোয়েলিং আছে? এটা লেগে তোমার মিডলাইন নেক সোয়েলিং এর মধ্যে আছে তোমার সিস্টিক হইতে পারে, হ্যাঁ, রেনুলা, তোমার সার্ভিক্যাল ডারময়েড, সাবহায়োয়েড বার্সা, থাইরোগোসাল সিস্ট সবচেয়ে কমন, থাইরোগোসাল সিস্ট এগুলো হইতে পারে, অথবা সলিড হইতে পারে, সলিড কি আসলে থাইরয়েড হইতে পারে, লিম্ফ নোড হইতে পারে, সাবমেটাল ফেজালি লিম্ফ নোড হইতে পারে, পারসিস্টেন্ট থাইমাস হইতে পারে। তাহলে যদি দুইটা কমন যদি আমি বলি, একটা কমন এখানে কি হইতে পারে তোমার, সবচেয়ে কমন লাগে কি থাইরোগোসাল সিস্ট, রেনুলা, কমন লাগে রেনুলা, থাইরোগোসাল সিস্ট হইতে পারে, রেনুলা হইতে পারে, ডারময়েড, সার্ভাইকাল ডারময়েড হইতে পারে, সাবহায়োয়েড বার্সা অনেক সময় হতে পারে। আর সলিডের মধ্যে থাইরয়েড হইতে পারে, লিম্ফ নোড হইতে পারে, পারসিস্টেন্ট অনেক সময় থাইমাস থাকে। তাহলে এইভাবে আসতে পারে হোয়াট আর দ্য ডিজিজ অফ মিডলাইন নেক সোয়েলিং, এখান থেকে তোমার থাইরয়েডে চলে গেল। এইভাবে একটা কোয়েশ্চন হইতে পারে যে মিডলাইন নেক সোয়েলিং এর ডিগ্রি আপনি লেটারাল নেক সোয়েলিং, লেটারাল নেক সোয়েলিং এজ লাইক তোমার এগুলা এখানে আসতে পারে। লেটারাল নেক সোয়েলিং অনেক সময় থাইরয়েডের যদি তোমার যেকোনো একটা লোব থেকে যদি নডিউল যদি বড় হয়, একটা নডিউল যদি বড় হয়, যেকোনো একটা লোব থেকে যদি আসে, শরীরে থাইরয়েড নডিউল যদি লেটারাল লোব থেকে যদি হয়, তাহলে অনেক সময় এটা লেগে তোমার লেটারাল নেক সোয়েলিং নিয়ে প্রেজেন্ট করতে পারে। আদার্স ডিডি যদি জিজ্ঞেস করে তোমরা জানো, এটা তোমার সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড আসতে পারে, প্লাঞ্জিং রেনুলা আসতে পারে, সার্ভাইকাল লিভ আসতে পারে, কোল্ড অ্যাবসেস হইতে পারে, কেরোটিড এনোরিজম হতে পারে, কেরোটিড টিউমার হইতে পারে, লিম্ফ নোড এনলার্জমেন্ট হইতে পারে। এভরিথিং ইজ দ্যাট, অনেকগুলা ডিডি আছে লেটারাল নেক সোয়েলিং এর, তোমরা সেগুলা তোমরা এইভাবে আলোচনা করবা। এখন আসো আমি থাইরয়েড সোয়েলিং যে পড়াইলাম, আসো আমাদের থাইরয়েড সোয়েলিং এর আমাদের কি কি জিনিস জানতে হবে, আমাদের কি জিনিস থাইরয়েড সোয়েলিং এর তোমার জানতে হবে। ফার্স্ট হলো গিয়া আমাদের ক্লাস কটা পর্যন্ত? তোমার 12টা পর্যন্ত না? 12টা পর্যন্ত ক্লাস। আচ্ছা, তা আমাদের কি জানতে হবে? জানতে হবে হাউ টু নো হাউ টু ডিসক্রাইব থাইরয়েড। এটা থাইরয়েড সোয়েলিং তুমি কিভাবে ডিসক্রাইব করবা পরীক্ষায়, তুমি থাইরয়েড সোয়েলিং এটা কিভাবে ডিসক্রাইব করবা, এটা লিখে তোমার শর্ট কেসে কিভাবে এটা থাইরয়েড সোয়েলিং, লং কেসে এটি যদি হয় লং কেসে তোমার থাইরয়েড সোয়েলিং এটা ডিসক্রাইব কিভাবে করবা, এটা তোমার এটা জানতে হবে। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশনস, কি কি ইনভেস্টিগেশনস তোমরা করবা। নো দ্য ইন্ডিকেশনস ফর সার্জারি, তুমি সার্জারি করবা, হোয়াট আর দ্য ইন্ডিকেশনস, কোন ইন্ডিকেশনের ভিত্তিতে থাইরয়েড সোয়েলিং তোমার কাছে আসলো, তুমি কোন ইন্ডিকেশনের ভিত্তিতে তুমি সার্জারি করবা, এই ইন্ডিকেশনের মধ্যে পড়ে কিনা। সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিউর, কোন সার্জারি করলে কোন সার্জারি করবা তুমি, ওয়েদার ইট ইজ তুমি লবেক্টমি করবা, অথবা তুমি টোটাল থাইরয়েক্টমি করবা, সাব টোটাল থাইরয়েক্টমি করবা, কোনটা করবা তুমি সেটা তোমার, এটা তুমি
সিলেক্ট করতে হবে এই পেশেন্টের জন্য তুমি সিলেক্ট করতে হবে তুমি কোনটা করতে হবে এবং সেই ইন্ডিকেশন আছে যে কোন রোগে কোনটায় কি কোন সার্জারি করবো সেটা তোমার ইন্ডিকেশন আছে and describe and manage post-operative complication very commonly জিজ্ঞেস করা হয় পরীক্ষায় very commonly পরীক্ষায় জিজ্ঞেস করা হয় এবং very commonly পরীক্ষায় রিটেনে আসে এটা তোমার থাইরয়েড সুইলিং যখন আসে হোয়াট আর দ্য পোস্ট-অপারেটিভ কমপ্লিকেশনস এটা তোমার পরীক্ষায় আসে পরীক্ষা তোমার যখন থাইরয়েড সুইলিং এ যখন একটা নিয়ে কেস নিয়ে আসলো তোমার কাছে নিয়ে আসার পর তোমাকে লাস্ট কোয়েশ্চেনটাই করবে যে তোমার প্রশ্ন থাকবে যে তুমি হোয়াট আর দ্য পোস্ট-অপারেটিভ কমপ্লিকেশনস কারণ থাইরয়েডে কিছু কমপ্লিকেশন ইজ ভেরি কমন এবং ইউনিক টু থাইরয়েড গ্ল্যান্ড ওই জন্য এগুলা তোমার পরীক্ষাতে থাকে এবং এগুলা জিজ্ঞেস করা হয় তোমাকে আচ্ছা ঠিক আছে এখন আসো তোমাদের ক্লাসিফিকেশন থাইরয়েড সুইলিং তোমরা এটা জানো বইতে আছে আমাদের বিলেন ল্যাব থেকে আমার এটা নিয়ে আসা স্ক্রিনশটটা বিলেন ল্যাব থেকে নিয়ে আসছি বিলেন ল্যাবে এটা জিনিসটা পাবা সিম্পল কোয়াটার টক্সিক কোয়াটার নিওপ্লাস্টিক ইনফ্লামেটর সিম্পল মানে ইউথাইরয়েড তোমরা জানো ইউথাইরয়েড এরপর লিগা তোমার ডিফিউজ হতে পারে হাইপারপ্লাস্টিক আর ফিজিওলজিক্যাল ফিভারটাল প্রেগন্যান্সি মাল্টিনোডুলার গোয়েটার টক্সিক হতে পারে চারটা দেখছো ডিফিউজ গ্রাফস ডিজিজ মাল্টিনোডুলার টক্সিক এডিনোমা এটা হতে পারে তোমার আর তিনটা আর তোমার এখানে নিওপ্লাস্টিক বিনাইন আর তোমার ম্যালিগন্যান্ট ইনফ্লামেটরি আছে অটোইমিউন থাইরয়েডিস ইজ নট লেস কমন অনেক সময় পাওয়া যায় অটোইমিউন থাইরয়েডিস পাওয়া যায় তাহলে দিস আর দা তোমার কি কয় থাইরয়েড সুইলিং এর কজ এটা তোমার বইতে আছে তোমাদের অনেক সময় থাইরয়েড সুইলিং এরকম আসতে পারে হঠাৎ কজে থাইরয়েড সুইলিং আসে থাইরয়েড সুইলিং সাধারণত আমরা একটা জিনিস মনে রাখবা থাইরয়েড সুইলিং জেনারেলাইজ থাইরয়েড সুইলিং ডিফিউজ থাইরয়েড সুইলিং যদি হয় আমরা সাধারণত কয়টা বলি অনেক সময় আমরা তোমার দেখো তো এখানে যদি টক্সিক নডিউল টক্সিক এডিনোমা অথবা টক্সিক নডিউল অনেক সময় টক্সিক নডিউল বলি এই টার্মটা ডিসক্রিট নডিউল ডিসক্রিট থাইরয়েড সুইলিং একটা টার্ম ইউজ করি আমরা দেখছো কিনা ডিসক্রিট থাইরয়েড সুইলিং তাহলে কোনটা সলিটারি থাইরয়েড নডিউল এটা এই টার্ম একটা টার্ম ইউজ করি সলিটারি থাইরয়েড নডিউল মানে thyroid gland is not generalized and large only তোমার কি হইতেছে একটা ডিসক্রিট সুয়েলিং আছে এক জায়গায় লেটারাল সাইডে একটা ডিসক্রিট সুয়েলিং ইট এরাইজেস ফ্রম দা থাইরয়েড কি হয় থাইরয়েড কিন্তু আমরা মুভ উইথ তোমার ডিগ্লুটেশনের সাথে এটা মুভ করতেছে লেটারালে একটা সুয়েলিং অনেক সময় মিড লাইনও হইতে পারে এটা হইতে পারে তাহলে এটা অনেক সময় বলা হয় সলিটারি থাইরয়েড নডিউল কয়টা শব্দটা টার্মটা ইউজ না করে আমরা টার্ম ইউজ করি সলিটারি thyroid nodule একটা impalpable otherwise gland is normal both gland is otherwise normal but there is a nodule এটা হইতে পারে অথবা হইতে পারে যে অনেকগুলা নডিউল আছে পালপেট দেখা যাচ্ছে বাইরে একটা সুইলিং দেখা যাচ্ছে কিন্তু পালপেট যখন করলাম তাহলে দেখলাম যে অনেক আরো ছোট ছোট নডিউল আছে তাহলে এটা কি বলে কই গেল কই আসেনি সবাই কই না সবাই ঘুমিয়ে গেছে এটা কি বলে রে হ্যাঁ কে কি বলার চেষ্টা করতেছো বলো হ্যাঁ পূজা সরকার কই আসেননি পূজা সরকার হে আছে হ্যাঁ তোমরা আসো কিনা এটা দেখি আমি প্রশ্ন করা তো মেন কথা না তুমি আসো কিনা হ্যাঁ বলো তো পূজা সরকার বলতে পারবা কিনা যে অনেকগুলা তুমি একটা বাইরে থেকে একটা সুয়েলিং লাগলো তোমার হাতে তুমি পালপেট করলা নেকে পালপেট করে দেখলা যে নিচে আরো অনেকগুলো ছোট ছোট সুয়েলিং আছে তাহলে এটা কি বলে এটারে অনেক থাইরয়েড সুয়েলিং আছে আর এটা কি বলে আরো অনেকগুলো নডিউল আছে কি বলে এটা মাল্টিনোডুলার গয়টার মাল্টিনোডুলার গয়টার তো ঠিক আছে মানে কিন্তু একটা যে বড় সুয়েলিং এটা কি বলবা যে নডিউল যেটা ডমিনেন্ট নডিউল অনেকগুলো নডিউলের মাঝে একটা বেশি বড় হয়েছে ডমিনেন্ট হয়ে গেছে এটা কি বলে ডমিনেন্ট নডিউল এবং সামটাইমস ডমিনেন্ট নডিউল আমরা এত করি কি ডমিনেন্ট নডিউল সামটাইমস দেয়ার মেলিগন্যান্ট চেঞ্জ অনেকগুলো মাল্টিনোডুলার গোটা অনেক দিন ধরে আছে একটা হঠাৎ বড় হয়ে গেছে মেবি তোমার মেলিগন্যান্ট চেঞ্জ হয়ে গেছে সামটাইমস দেয়ার ইন্টার নডুল যেটা আছে সেটার মধ্যে তোমার হয়েছে কি হয়েছে ব্লিডিং হইতে পারে যে ব্লিডিং হয়ে সিস্টেমের মধ্যে ব্লিডিং হয়ে বড় হয়ে গেছে ইন্টারসিস্টিক ব্লিডিং হয়ে বড় হয়ে গেছে এটা এগুলো অনেক কিছু হইতে পারে তাইলে এটা মাথায় দিস ইজ ডমিনেন্ট নডিউল
তাহলে সলিটারি থাইরয়েড নিউডল খুব ইম্পর্টেন্ট কেন? সলিটারি নট আমি ডমিনেন্ট সলিটারি থাইরয়েড নিউডল কেন ইম্পর্টেন্ট কেন? সলিটারি থাইরয়েড নডুলের মে দেয়ার যে তোমার ফলিকুলার এডিনোমা বা ফলিকুলার কার্সিনোমা অনেক সময় এটা হতে পারে। যে মাথায় রাখতে হবে যে তোমার যে সলিটারি থাইরয়েড নিউডল যদি হয় দেয়ার মিনস মেবি এ তোমার তার নিওপ্লাস্টিক চেঞ্জ আসছে কিনা এটা দেখতে হবে, মানে এটা whether it is a neoplastic কিনা এটা দেখতে হবে। কারণ অনেক সময় সলিটারি থাইরয়েড নিডল মেবি নিওপ্লাস্টিক, এবং বলা হয় যে যে সলিটারি থাইরয়েড নিডলের 70% ক্ষেত্রে তাকে তোমার সলিটারি এবং 30% ক্ষেত্রে অনেক সময় আল্ট্রাসাউন্ড করে যদি বলতো টেকনিক্যাল এক্সামিনেশন করে দেখো তো অনেকগুলা নিডল আছে তার। আচ্ছা ঠিক আছে, তারপরে লেগে আমাদের কি বললাম এতক্ষণ আমরা পড়লাম থাইরয়েড সুয়েলিং নিয়ে আলোচনা করলাম, বা আমরা যেটা বললাম যেটা লেগে এনলার্জমেন্ট। এখন আসলে ফাংশনাল স্ট্যাটাস সম্পর্কে আমাদের একটু ইয়ে করি, যার মেবি হাইপোথাইজম। হাইপো মানে কি তোমার তার ফাংশনালি ইয়ে থাকবে, টিএসএইচ থাকবে অনেক বেশি, টি3 টি4 কম থাকবে, থাইরয়েড হরমোনগুলো কম থাকবে, এটা হাইপোথাইরয়েডিজম হতে পারে। আরেকটা হলো তোমার হাইপার থাইরয়েডিজম, টিএসএইচ নট ডিটেক্টেবল, টিএসএইচ খুব কম থাকবে অথবা নট ডিটেক্টেবল, তুমি ডিটেক্ট করা যাবে না, ব্লাডে টিএসএইচ ডিটেক্ট করা যাবে না, এবং পেশেন্টের সাইন সিম্পটমস অফ থাইরয়েড ইয়ে থাকবে, টক্সিসিটি থাকবে, থাইরয়েড টক্সিসিটি থাকবে। Hyperthyroidism sometimes associated with তোমার thyroid cell enlargement with thyroid toxicosis, thyroid তোমার ইয়েতে। আর thyroid toxicosis তোমার হইতে পারে, thyroid swelling হইতে পারে, thyroid swelling হইতে পারে, কিন্তু it is thyroid toxicosis only তোমার এই জায়গার মধ্যে থাকতেছে only the symptoms associated with increased thyroid তোমার symptoms associated with তোমার কি কয় ইনক্রিজ হরমোন লেভেল, ইনক্রিজ টি3 টি4 এর জন্য যে সিম্পটমস গুলো ডেভেলপ করছে, টক্সিসিটি ডেভেলপ করছে, ইট ইজ অনলি ইমপ্লাইজ থাইরয়েড টক্সিসিটি। এটা যেটার সাথে থাইরয়েড, এটা যে ডেফিনিশন যে বলে আমরা থাইরয়েড টক্সিসিটি কি, when the toxicity developed by তোমার ইনক্রিজ টি3 এবং টি4, থাইরয়েড যে হরমোনগুলো আছে এটা যে টক্সিসিটি ডেভেলপ করছে সেটা থাইরয়েড টক্সিস। হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড টক্সিসিস থাকবে associated with enlarged তোমার থাইরয়েড সুয়েলিং। ইটস মেবি তোমার একটা পেশেন্টের তো লার্জ গয়টার আছে, সাথে তোমার ইয়ে থাকতে পারে, ওই যে নাও থাকতে পারে, অনেক সময় তোমার লার্জ গয়টা আছে, গয়টারের জন্য তো সমস্যা হতে পারে, তোমার তোমার ইসোফেগাসে প্রেসার করতে পারে, ট্রাকিয়াতে প্রেসার গেট করতে পারে, এগুলো আদা যে সিম্পটম যেগুলো থেকে, অথবা একটা বড় একটা সুয়েলিং সামনে আছে, এটা দেখতে একটা কসমেটিক, এই যে বাকি সব কিছু মিলে তোমার হাইপার প্যারাথাইরয়েডিজম, যে থাইরয়েড toxicosis only তোমার যে toxicity due to hormonal level, hormone increase, হরমোন এই জন্য যেটা, তাহলে এটা লেগে দুইটা টার্ম এটা আলাদা করে বুঝতে হবে। এবং অনেক সময় দুইটা থাইরয়েড টক্সিকোসিস কয় প্রকার হয়, প্রাইমারি থাইরয়েডোসিস আর সেকেন্ডারি থাইরয়েডোসিস। প্রাইমারি থাইরয়েডোসিস গ্যাপ সিরিজে যেটা হয় ডিউ টু ইনক্রিজ তোমার থাইরক্সিন যেটা হচ্ছে সেটা ইনক্রিজ বেড়ে যাচ্ছে অনেক সময়, এবং সেই ক্ষেত্রে কেন হচ্ছে ইউজুয়ালি এর এগেইনস্ট যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিসেপ্টর আছে যে আমাদের শরীরে, টিএসএইচ যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিসেপ্টর যেটা আছে থাইরয়েড গ্ল্যান্ডে আছে, এটার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিবডি বাইন্ড করার ফলে থাইরয়েডকে স্টিমুলেট করতেছে, যায় যে তোমার ইনক্রিজ ফরমেশন অফ থাইরক্সিন, থাইরক্সিন এবং থাইরয়েড হরমোনগুলা বেশি ফরমেশন হচ্ছে, এটা কারণ হচ্ছে এগুলা। এবং এটা যেটা হয় গিয়ে তোমার যেটা সমস্যাটা হয়ে গেলে তোমার বলে যে টিএসএইচ এ যদি থাইরয়েডে স্টিমুলেট করে, যতটুকু স্টিমুলেট করে, থাইরয়েড অ্যান্টিবডি তার চেয়ে অনেক গুণ বেশি করে, তার অ্যাকশন আরো বেশি। থাইরয়েড অ্যান্টি টিএসএইচ যে এগেইনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয়, থাইরয়েড টিএসএইচ রিসেপ্টরের এগেইনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয়, তার হলো গিয়া তোমার কি কয় অ্যাকশন, তার ক্ষমতা তোমার থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের চেয়ে অনেক বেশি থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করতে। এই জন্য যাদের অটো অ্যান্টিবডি থাকে তাদের সিম্পটমস গুলো বেশি থাকে। আর আরেকটা লিখে তোমার সেকেন্ডারি থাইরয়েডোসিস কাদের বলা হয়, যাদের অনেক দিন ধরে একটা মাল্টিনোডুলার গয়টা আছে, একটা গয়টা আছে, অনেক ধরে একটা গয়টা আছে,
10 বছর ধরে আছে, 15 বছর ধরে নাও ডেভেলপ টক্সিসিটি। আগে ইউথাইরয়েড ছিল, কোনো সমস্যা ছিল না তার, হঠাৎ নাও ডেভেলপ কি টক্সিসিটি। আগে ইউথাইরয়েড ছিল, তোমার হাইপোথাইরয়েড, তার কিছু ছিল একটা মানে হাইপারথাইরয়েডিজম ছিল না, কিন্তু পেশেন্টের 10-12 বছর ধরে একটা গোয়েটার আছে, পেশেন্ট নাও ডেভেলপ টক্সিসিটি। এটা বলে তোমার সেকেন্ডারি থাইরয়েডটক্সিকোসিস। এবং সেকেন্ডারি থাইরয়েডটক্সিসে কার্ডিয়াক সাইন বেশি, প্রাইমারি থাইরয়েডটক্সিসে আই সাইন বেশি, নিউরোলজিক্যাল সাইন বেশি, নার্ভাস সিস্টেমে বেশি ইনভলভ হয়, আই সাইন বেশি হয়। আর সেকেন্ডারি থাইরয়েডটক্সিকোসিসে কার্ডিয়াক সাইন বেশি হয়। পেশেন্টে কার্ডিয়াক ফেল হইতে পারে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নিয়ে আসতে পারে, পালপিটেশন নিয়ে আসতে পারে, এরিথমিয়া, যেগুলো ট্রান্সমিশন উইথ আদার ফর্ম অফ এরিথমিয়া নিয়ে আসতে পারে, এইগুলা নিয়ে আসতে পারে কি তোমার কি সেকেন্ডারি থাইরয়েডটক্সিসে। আর প্রাইমারি থাইরয়েডটক্সিসে এগুলো থাকবে, কার্ডিয়াক সিম্পটমস একটু থাকবে, মতো বেশি না, কিন্তু মেইনলি থাকে কোনটা আই সিম্পটমস বেশি থাকে, নিউরোলজিক্যাল সিম্পটম ট্রেমর থাকবে, পেশেন্টের ট্রেমর থাকবে বেশি, আই সিম্পটমস বেশি থাকবে। এটা থাকে সেকেন্ডারি থাইরয়েডটক্সিকোসিসে। কারো কোনো কোয়েশ্চেন আছে নি এই পর্যন্ত? কারো কোনো কোয়েশ্চেন আছে? নাবিলা আসেনি? কোনো কোয়েশ্চেন আসেনি? জি না স্যার। সব বুঝতেছো নি? হ্যাঁ, সব বুঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। সেকেন্ডারি থাইরয়েডটক্সিস বুঝছো? সেকেন্ডারিটা বুঝছো নি? জি স্যার। যে মানে একটা পেশেন্টের আগে থেকে গোয়েটার আছে, নাও ডেভেলপ থাইরয়েডটক্সিকোসিস। এটা কি প্রাইমারি না সেকেন্ডারি? এটা প্রাইমারি না সেকেন্ডারি? সেকেন্ডারি স্যার। সেকেন্ডারি, নাইস। এটা সেকেন্ডারি। এবং সেকেন্ডারিতে কি থাকবে বেশি? কার্ডিয়াক সাইন বেশি থাকবে। প্রাইমারিতে কি থাকবে? আই সাইন এবং নিউরোলজিক্যাল সাইনগুলো বেশি থাকবে। ঠিক আছে, এখন মাঝে এত সময় বললাম যে আমাদের থাইরয়েড সুয়েলিং, আমরা অপারেশন করে ফেলবো। কি অপারেশন করবো? থাইরয়েড সুয়েলিং অপারেশন কি করবো আমরা? আচ্ছা, এর আগে তোমার ইনভেস্টিগেশনটা একটু আলোচনা করবো, তারপর অপারেশন আসবো। ইনভেস্টিগেশন কি করবা? থাইরয়েড সুয়েলিং অপারেশন করার আগে তার প্রিপারেশন করবা, পরীক্ষা করবা, ডায়াগনোসিস কনফার্ম করবা। তাইলে এক হইলে গিয়ে তোমার থাইরয়েড ফাংশন টেস্ট করবা। থাইরয়েড ফাংশন টেস্ট করে যদি একটা থাইরয়েড ফাংশন টেস্ট করি, তাহলে কোনটা বলবো আমি? মেজবাউর রহমান, একটা যদি থাইরয়েড ফাংশন টেস্ট করি তাহলে কোনটা করবো? কোনটা করবো রে? T4 স্যার। T4, T4, T3। আচ্ছা, তার সাথে একমত কারা কারা? স্যার T4 আর TSH। আর T4 TSH কে বলছো এটা? কে? স্যার শাখাওয়াত। শাখাওয়াত বলছো T4 TSH। আর কার কোনো কথাবার্তা আছে কিনা? স্যার একটা করলে TSH করব। একটা কে বলতেছে এটা? কে নাম কি? স্যার নূর কাশেম। নূর কাশেম। নূর কাশেমের পক্ষে কে কে আছো? হাত তুলো। জি স্যার, টিএসএস করব শুধু। হ্যাঁ, একটাই স্যার, এটাই। TSH করবা, নাইস। এটাই, যদি একটাই যদি ইনভেস্টিগেশন ফাস্ট করে আমরা TSH করব। TSH যদি কম থাকে, বুঝো যে পেশেন্ট ইজ তোমার হাইপারথাইরয়েডিজম, তখন আমরা T3T4 করব। TSH যদি নরমাল থাকে, পেশেন্ট তো ইউথাইরয়েড, whether he is not hypothyroidism, not hypothyroidism। TSH যদি বেশি থাকে, তাহলে বুঝতে হবে যে পেশেন্ট ইজ হাইপোথাইরয়েডিজম আছে, পেশেন্টের নাই কম, তখন আমি T3T4 করব। আবার অনেক সময় T3T4 করার সময় আমি যে কোন করবো, যে অনেক সময় দেখবা তো T4 নরমাল, T3 অনেক বেশি, তাহলে এটাকে আইসোলেটেড T3 টক্সিসিটি। তাহলে আমি প্রথম যদি একটাই পরীক্ষা করি, ইট শুড বি TSH। TSH এর উপর আমার নির্ভর করে আমি অন্য T3T4 যাব কিনা। যদি নরমাল থাকে তাহলে পেশেন্ট ইজ থাইরয়েড, আমার কথা বলতে গেলে লাভ আছে আরো। আচ্ছা, এরপর আসো থাইরয়েড অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি, অথবা থাইরয়েড যেটা কি কি আছে, থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি আছে,
থাইরয়েড আদার্স অ্যান্টিবডি আছে থাইরয়েডে কি আছে, অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি আর কি আছে, যে থাইরয়েড পারঅক্সিডেজ এগেইনস্ট থাইরয়েড পারঅক্সিডেজ এগেইনস্ট অ্যান্টিবডি হতে পারে, থাইরোগ্লোবুলিন এগেইনস্ট অ্যান্টিবডি হতে পারে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের এগেইনস্ট অ্যান্টিবডি, এবং থাইরয়েডের অ্যান্টিথাইরয়েড আদার থাইরয়েড কম্পোনেন্ট এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি হতে পারে। এটা আমরা অনেক থাইরয়েড অ্যান্টিবডি আছে কিনা আমরা দেখি। এরপর ক্যালসিটোনিন দেখি, অনেক সময় মেডুলারি কার্সিনোমা থাকে, এগুলা থাকে, আমরা ক্যালসিটোনিন আমরা পরীক্ষা করি। এরপর থাইরয়েড ইমেজিং করি আমরা, থাইরয়েড ইমেজিং কোন ইমেজিং সবচেয়ে কমন ইমেজিং ফর থাইরয়েড সুয়েলিং, কোন ইমেজিং করি? আল্ট্রাসোনোগ্রাফি। নাইস আল্ট্রাসাউন্ড ইজ ফার্স্ট ইনভেস্টিগেশন। আল্ট্রাসাউন্ড there is no তোমার রেডিয়েশন নাই, কিচ্ছু নাই। তো আল্ট্রাসাউন্ড তোমাকে এটা থাইরয়েড সুয়েলিং, কয়টা নডিউল আছে, কয়টা সিস্টিক কিনা, সলিড কিনা, তোমার সাসপিশাস কিনা নডিউল আছে কিনা, সলিড সাসপিশাস নডিউল মানে ইনক্রিজ ভাস্কুলারিটি এখানে বেশি কিনা, ইরেগুলার ওয়াল ইরেগুলার কিনা, এরপর এখানে তোমার ওই যে কি কয় ক্যালসিফিকেশন আছে কিনা, এইগুলা অনেক কিছু বলতে পারে তোমাকে। এবং তোমার সাথে নেক যে থাইরয়েড সুয়েলিং যখন করবো, আল্ট্রাসাউন্ড তার নেকে যখন আল্ট্রাসাউন্ড করবো, আশেপাশে লিম্ফ নোড এনলার্জ আছে কিনা, কোন কোন লিম্ফ নোড এনলার্জ আছে, সেইগুলো নিয়ে আমাকে একটা ধারণা দিতে পারে। তাইলে আমি আল্ট্রাসাউন্ড ইজ দা বেস্ট মডালিটিস ফর থাইরয়েড ইমেজিং। থাইরয়েড ইমেজিং এর জন্য সবচেয়ে ভালো মডালিটি যেটা হয় দিস ইজ আল্ট্রাসাউন্ড। অনেক সময় আল্ট্রাসাউন্ড আমাকে ডিকটেট করবে, আমি যদি এফএনএসসি করি কোন জায়গা থেকে আমি ইয়ে নিব, টিস্যু নিব, এফএনএসসি সেল নিব, সেটা আমাকে ইয়ে করবে। আল্ট্রাসাউন্ড আমাকে ডিকটেট করবে যে আমি কোন জায়গা থেকে সেল সাইটোলজি করব, আমি কোন জায়গা থেকে সাইটোলজি সেল নিব, সেটা আমাকে আল্ট্রাসাউন্ড আমাকে এটাকে ডিকটেট করবে এটা আমাকে। তাহলে আল্ট্রাসাউন্ড ইজ দা বেস্ট মডালিটিস ফর থাইরয়েড সুয়েলিং। আদার্স আছে, সিটি স্ক্যান করতে পারি, এরপর তোমার কি করতে পারি, এমআরআই করতে পারি, যে মেলিগনেন্ট থাইরয়েড তোমার পিটাকিয়াল ফাসা এবং স্পিটা কিংবা টাকিয়া ইনভলভ হয়ে গেছে, তোমার পিভার্টিকাল ফাসা ইনভলভ হয়ে গেছে না, এগুলো বোঝার জন্য অনেক সময় আমরা ইয়ে করতে পারি, কি কয় সিটি স্ক্যান করতে পারি, এমআরআই করতে পারি, স্টেজিং করার জন্য তোমার অনেক সময় লাগতে পারে। আদার্স ইনভেস্টিগেশন আছে, থাইরয়েড স্ক্যান করতে পারি, রেডিও আইসোটোপ তোমার আপটেক যেটা আছে, থাইরয়েড স্ক্যান, আইসোটোপ স্ক্যান, থাইরয়েড স্ক্যান যেটা করি আমরা, সেটা করতে পারি আমরা। সেটা সাধারণত যদি মাল্টিনোডুলার যদি গয়টা থাকে, এটা অনেক সময় আমরা এটার জন্য আমরা করি। এটার জন্য একটা ইন্ডিকেশন আছে যে আমি মনে করি আমি এটা মাল্টিনোডুলার গয়টা উইথ টক্সিসিটি আছে, টক্সিক নোডুলার গয়টা যদি থাকে আমার ইয়ে আছে, তাহলে আমি এটা যে তোমার ইয়ে করবো, অপারেশন করবো, তো অপারেশন করার সময় আমি সাবটোটাল থাইরয়েক্টমি করবো, কোনো একটা নডুল রয়ে গেছে কিনা সেটা দেখার জন্য। অনেক সময় আমরা আগে আইসোটোপ স্ক্যান করতে যে কল নডিউল এবং হট নডিউল দেখার জন্য, সাধারণত কল নডিউল বলতো ইট ইজ মেলিগনেন্সি বেশি হয়, হট নডিউলে মেলিগনেন্সি কম হয়, কিন্তু দেখা গেছে যে সব কল নডিউল তোমার মেলিগনেন্ট না, আবার 5% অফ দা হট নডিউল মে বি মেলিগনেন্স হইতে পারে। তাহলে এটা নিয়ে এখন আর এসব কারণে করে না। আচ্ছা, আর হোল বডি থাইরয়েড স্ক্যান করি, অনেক সময় করি আমরা, কাদের জন্য করি, থাইরয়েড যদি মেলিগনেন্স আমরা সাসপেক্ট করি, তাহলে শরীরে কোনো জায়গায় মেটাস্টেসিস হইছে কিনা এটা দেখার জন্য আমরা হোল বডি থাইরয়েড স্ক্যান করি, যে শরীরে আর কোনো জায়গায় মেটাস্টেসিস আছে কিনা এটা করা যেতে পারে। এফএনএসসি ইট ইজ আ গুড তোমার ইয়ে, তোমার এফএনএসসি করবা, এফএনএসসি করে তোমার whether it is তোমার থাইরয়েড মেলিগনেন্সি কিনা, অথবা থাইরয়েড এডিনোমা, ফলিকুলার এডিনোমা কিনা, ফলিকুলার কার্সিনোমা অথবা আদার্স মেলিগনেন্সি কিনা, সেটা ডায়াগনোসিসের জন্য আমরা এফএনএসসি করি। এবং এফএনএসসি তে অনেক সময় ফলিকুলার এডিনোমা এবং ফলিকুলার কার্সিনোমার সাথে এফএনএসসি অনেক সময় ডিফারেন্সিয়েট করতে পারে না, ইয়ে করতে পারে না কোনটা ফলিকুলার না কোনটা বিষয়। এই জন্য অনেক সময় এটার জন্য কোর বায়োপসি করা হয়, অথবা এক্সেশনাল বায়োপসি করে, যে ফলিকুলার এডিনোমা যদি হয় তাহলে সামটাইমস অনেক বলে যে ফলিকুলার এডিনোমা শুড বি ট্রিটেড এজ ফলিকুলার কার্সিনোমা হিসেবে তুমি ট্রিটমেন্ট করতে হবে, অথবা তোমার কোর বায়োপসি করে তুমি অনেক সময় আগাইতে পারো। ঠিক আছে, তাহলে তোমার এইগুলো থাইরয়েড ইনভেস্টিগেশন ফর থাইরয়েড সুয়েলিং। আচ্ছা, এরপর হইল গিয়া এটা এক মিনিট, আচ্ছা তাহলে আমাদের
ইন্ডিকেশন অফ থাইরয়েডের আমরা এখানে এটাই মিস করছিলাম না? আচ্ছা, ইন্ডিকেশন অফ থাইরয়েড নিওপ্লাস্টিক ইজ দ্য মেইন ট্রিটমেন্ট ইজ সার্জারি। তাহলে কোনো কথাবার্তা নাই। তুমি ক্লিনিক্যাল সাসপিশাস যদি হয়, ইয়াং এজ হয়, মেল সেক্স যদি হয়, হার্ট টেক্সচার যদি হয়, তোমার জানো মেগনেসিতে তোমার যে রিগার্ডিয়ান লাভ পলস যদি থাকে, এবং কেওটিড যদি শীত যদি ইনভলভমেন্ট হয়ে যায়, তাহলে এইগুলা যদি তোমার থাকে, লিম্ফোড যদি এলার্জ থাকে, তাহলে সাউন্ড যদি লিম্ফোড এলার্জ থাকে, তাহলে কোনো কথাবার্তা নাই। রিকার্ড যদি সিস্ট থাকে, তাহলে মেলিগনেন্সি যদি নিওপ্লাস্টিক যদি হয়, তাহলে ক্লিনিক্যাল সাসপিশাস যদি হয়, এফএনএসসি কি লেখছে পজিটিভ ফর T3T4। এটা কি বুঝছো নি এটা? হ্যাঁ, তো বুঝছো নি T3T4 THY325 দেখছো নি একটা লেখা? জি স্যার। বুঝো নি এসব? না স্যার। তাহলে আমি বুঝাইতাম না, বইতে আছে। T3 মানে তোমার থাইরয়েডের এফএনএসি তে তো মানে যারা তোমার শেষ নাই, থাইরয়েড এফএনএসি তে আবার ভাগ করছে THY1 THY2 থাই1 থাই2 বা এই টাইপের থাইরয়েড 1 থাইরয়েড 2 থাইরয়েড এইভাবে ভাগ করছে, 5 পর্যন্ত করছে। 3 হলো গিয়া ফলিকুলার, আর 5 হলো গিয়া 4 হলো গিয়া সাসপিশাস অফ মেলিগনেন্সি, আর 5 কোনো কথাবার্তা নাই, মেলিগনেন্সি। বুঝছো? এই তিন ভাগে ভাগ করছে, একটা ফলিকুলার, সাসপিশাস অফ মেলিগনেন্সি আর মেলিগনেন্সি। এই তিন ভাগে ভাগ করছে। তোমার ফলিকুলার থেকে আরম্ভ করলে এখানে মেলিগনেন্সি পর্যন্ত যদি এফএনএসি তে আসে, ফলিকুলার আসে সার্জারি, আর মেলিগনেন্সি আসে তো সার্জারি তো করবাই। তাহলে এফএনএসসি পজিটিভ যদি হয়, তাহলে অবশ্যই করতে হবে। আর ক্লিনিক্যালি যদি সাসপিশাস হয়, তাহলে করতে হবে যে নিওপ্লাস্টিক কেসে। টক্সিক অ্যাডিনোমা সার্জারি করি আমরা, ইন্ডিকেশন ফর সার্জারি। এটা কথাবার্তা আছে, অনেক সময় যে ইন্ডিকেশন, অনেক সময় আমরা কি করি যে মেডিকেল ট্রিটমেন্ট দেই, সামটাইমস মেডিকেল ট্রিটমেন্ট ফেল করে যদি, তাহলে সার্জারি করি। অথবা পেশেন্টের মনে করো একটা ইয়াং মেয়ে, 18 বছরের একটা মেয়ে আসছে, লাস্ট থাইরয়েড সোয়েলিং উইথ হাইপারথাইরয়েডিজম, তার চিকিৎসা কি হবে? কথা দেখি, তার কি মেডিকেল চিকিৎসা করলে হবে? তার বিয়ে হয়েছে না, তার কি শুধু মেডিকেল হাইপারথাইরয়েডিজমের চিকিৎসা করলে হবে? হবে নি? না স্যার। হবে না। না, তাতে তো তার কসমেটিকের একটা ব্যাপার আছে। তার 18 বছর একটা ইয়াং মেয়ে আসছে, আনমেরিড মেয়ে আসছে, তুমি তার শুধু মেডিকেল ট্রিটমেন্টে তার তার স্যাটিসফাইড হবে না, তার সোয়েলিং এ তো চিকিৎসা দিতে হবে। তাহলে সোয়েলিং এর চিকিৎসা দিলে দিস ইজ দ্য ইন্ডিকেশন ফর সার্জারি। তাহলে এই পেশেন্টটা তোমার সার্জারি করতে হবে তোমাকে। অথবা একটা প্রেগন্যান্ট মহিলা আসছে, প্রেগন্যান্ট মহিলা, তুমি এখন যদি তোমার ইয়ে দাও, আয়োডিন অ্যাবলেশন দাও, রেডিওঅ্যাক্টিভ আয়োডিন অ্যাবলেশন দেখো যে তুমি আয়োডিন অ্যাবলেশন দিয়ে আমি ইয়ে করে দেবো, তাহলে তো সেটা ইয়ে হবে না, তার বাচ্চার ফিটাসের ক্ষতি হবে। তাহলে তুমি করবা ইন্ডিকেশন ফর সার্জারি। অথবা একটা মানুষ আসছে থাইরয়েড সোয়েলিং নিয়ে আসছে, হি ইজ নট কমপ্লায়েন্ট, ঔষধ ঠিক মতো খায় না, তুমি ঔষধ দিলা, সে ঔষধ খায় না ঠিক মতো, তাকে তুমি সার্জারি করবা। এরপর প্রেশার সিমটমস যদি থাকে, কসমেটিক ব্যাপার ভেরি ইম্পর্টেন্ট, যেটা একটু আগে বলছিলাম যে কসমেটিক ব্যাপার যদি থাকে, প্রেশার সিমটমস মানে টাকিয়াতে প্রেশার সিমটমস করতে পারে, ইসোফেগাসে করতে পারে, ডিসফেজিয়া থাকতে পারে, ডিসপনিয়া থাকতে পারে, এগুলা। আর লাস্ট ওয়ান ইজ পেশেন্ট উইশ। পেশেন্ট বলতেছেন আমি আমার এটা আমি আমার গলার মধ্যে কোনো লাম্প রাখতে, কোনো সুয়েলিং রাখতে আসি না, লাম্প থাকতে আসলে পেশেন্ট উইশেস যদি, এটা একটা ওয়ান অফ দ্য ইন্ডিকেশন। পেশেন্টের জন্য তো সার্জারি, পেশেন্টের জন্য তো চিকিৎসা, তার মানসিক ইয়ের জন্য চিকিৎসা, তার জন্য তারে তোমার সার্জারি করতেই হবে। আচ্ছা, এরপর সোজা তোমার কোন কোন প্রসিডিউর সিলেকশন করবা, কি কি চয়েস করবা, কোন প্রসিডিউর চয়েস করবা, কোন দিকে তুমি। 1 নম্বর হলো গিয়া চয়েস অফ থাইরয়েড অপারেশন ডিপেন্ডস অন ডায়াগনোসিস। তুমি কি অপারেটিভলি ডায়াগনোসিস করে, এই যে পরীক্ষাগুলো করাইছি এফএনএসি থেকে আরম্ভ করে যেটা তো আইসোটোপ সব কিছু করাইছি, কোনো টু ডেভেলপ এ ডায়াগনোসিস, একটা ডায়াগনোসিস ডেভেলপ করার জন্য আমরা চয়েস করব কিসের উপর, তোমার তাহলে এই পেশেন্টের, তুমি একটা পেশেন্টের তার মাথায় রাখতে হবে যে আমার এই যে অপারেশন করতেছি, থাইরয়েড প্রসিডিউর, সিলেকশন অফ থাইরয়েড প্রসিডিউর, আমি টোটাল থাইরয়েক্টমি যদি করি, তার থাইরয়েড ফেল হবে, তার লাইফ লং থাইরক্সিন দিয়ে আসতে হবে। সাব টোটাল যদি থাইরয়েক্টমি করি, অনেক সময় তোমার পেশেন্টের আমরা এই ইয়েতে করি যে অনেক সময় পেশেন্টের তোমার থাইরয়েড ফেল হয়ে, তার থাইরক্সিন দেওয়া নাও লাগতে পারে,
যাতে আমরা এই ইয়েতে করি, আর কিছু কারণে করি, এগুলো আমি বলবো পরে তোমাকে, পরে আলোচনা ডিটেলস আলোচনা করবো। তাহলে একটা পেশেন্টকে বলতে হবে, অথবা তুমি মনে রাখো যে কোনো পেশেন্ট যদি সাবটোটাল থাইরয়েডক্টমি করো, তারপরেও পেশেন্টের থাইরয়েড ফেলিওর ডেভেলপ করতে পারে। কারণ এই পেশেন্টের যে থাইরয়েড, তুমি জানো শরীরের কিছু জায়গায় যে ব্রেইনে, টেস্টিসে, এগুলা কি ব্লাড ব্রেইন ব্যারিয়ার থাকে, এগুলা কি আমাদের ইমিউন সিস্টেমে এই জিনিসগুলাকে চিনে না, ব্লাড এই সিস্টেম চিনে না। এবং যখন কোনো কারণে ট্রমা হয়, ইনজুরি হয়, দিস টিস্যু আর এক্সপোজ টু আর ইমিউন সিস্টেম। এই যে টিস্যুগুলো আছে, এগুলা কিন্তু আমার ইমিউন সিস্টেমের টেস্টিসে যখন তোমার ইয়ে করি, আমরা কাটলাম, টেস্টিসে কাটলাম বা এফএনএসি করলাম, তখন ব্লাড বের হচ্ছে, আমার এতক্ষণ ব্লাড ব্রেন ব্যারিয়ার এটা যাচ্ছে, এখন দিস টিস্যু ইজ এক্সপোজ টু আওয়ার ইমিউন সিস্টেম, ব্লাড গেছে আমাদের ইমিউন সিস্টেমে এক্সপোজ হয়ে গেছে, এবং দেয়ার মে ডেভেলপ অ্যান্টিবডি এগেইনস্ট তৈরি হতে পারে। এই জন্য থাইরয়েড যখন অপারেশন করবা, যখন টিস্যু ড্যামেজ হবে, তার এগেইনস্টে তোমার অ্যান্টিবডি যে তৈরি হবে না, তুমি জানো না। পেশেন্টের আলটিমেটলি দেখবা 2-3 বছর পরে পেশেন্টের থাইরয়েড সাবটোটাল করার পরেও পেশেন্ট ডেভেলপ থাইরয়েড ফেলিওর হয়ে গেছে। এটা হইতে পারে। তুমি কোনো সময় তুমি কোনো সময় নিশ্চয়তা দিবা না যে পেশেন্টের আপনার থাইরয়েড ফেলিওর হবে না। তবে একটা জিনিস মাথায় রাখবা, ফেলিওর ইজ নট এ রিকারেন্স। তুমি থাইরয়েড ফেলিওর হবে না বলে তুমি থাইরয়েড টিস্যু বেশি রেখে দিয়ে আসলা, আবার কয়েকদিন পর গয়টা চলে আসলো, ইটস এ রিকারেন্স। তুমি ফেলিওর কিন্তু রিকারেন্স না, আমার অপারেশনের কোনো রিকারেন্স না, আমার অপারেশন ফল্ট না। কিন্তু আমি টিস্যু রেখে আসলাম, এখান থেকে যদি আবার ভবিষ্যতে যদি আবার যদি রিকারেন্স হয়ে যায়, দিস ইজ আওয়ার ফেইল, এটা লেগে আমার, সেটা লেগে এটা ইজ এ রিকারেন্স, এবং সেটা জন্য আমার ইয়ে করতে হবে। তাহলে আমরা চেষ্টা করবো যে কোনো ডিজিজ যাতে রিকারেন্স না হয়, না তাহলে আমি টোটাল থাইরয়েড করবো। এই জন্য বর্তমানে যেটা করা হয়, টোটাল মোর ইয়েতে রিকারেন্স থেকে বাঁচার জন্য টোটাল থাইরয়েড করে দেওয়া হয়, যাতে তার রিকারেন্স না হয়। কারণ রিকারেন্স হলে এটা আমার ইয়ে না, ফেইলর আমার কোনো ফেইলর না, সার্জনে ফেইলর না, ফেইলর হইতেই পারে। রিকারেন্স হলো গিয়া আমার উপরে একটু লায়াবিলিটি আসছে। আচ্ছা, the risks of recurrent laryngeal nerve injury, এটা নাকি ইম্পর্টেন্ট জিনিস। risks of recurrent laryngeal nerve injury, এটা খুব ইম্পর্টেন্ট। recurrent laryngeal nerve injury হতে পারে, এই জন্য ওই যে টোটাল সাবটোটাল এনে আর পরে আলোচনা করব। অনেক সময় কিছু থাইরয়েড টিস্যু রেখে আসে, যে থাইরয়েড টিস্যু কিছু রেখে আমি টোটাল থাইরয়েড করতে গেলে চান্স বেশি, কিছু যদি টিস্যু আমি এদিকে পিছনের দিকে রেখে আসি, তাহলে রিকারেন্ট laryngeal nerve injury হওয়ার সম্ভাবনা কম। তাহলে risks of recurrent laryngeal nerve injury হইতে পারে। এটা আমার থাইরয়েড প্রসিডিউর সিলেকশন করতে হবে, আমি টোটাল করবো না, সাবটোটাল করবো। রিস্ক অফ রিকারেন্স, এটা হইতে পারে যে সাবটোটাল করে রেখে আসি, নিয়ার টোটাল করে আসি, তাহলে সাবটোটাল করে আসি, রিস্ক অফ রিকারেন্স হতে পারে। এরপরে লেগে তোমার গ্রেভস ডিজিজের চিকিৎসা কি? গ্রেভস ডিজিজের মেইন চিকিৎসা লেগে মেডিকেল ট্রিটমেন্ট, আর কি কি কারণে অপারেশন করতে হবে, তুমি সার্জিক্যাল প্রসিডিউর সিলেকশন করার আগে এই ইন্ডিকেশন আসলে তুমি সেটা তোমাকে জাস্টিফাই করতে হবে। মাল্টিনোডুলার গয়টারে তুমি অলওয়েজ মাথায় রাখতে হবে যে এখানে কোনো একটা মাল্টিনোডুলার ফাংশনাল স্ট্যাটাস দেখবা, এবং তোমার কোনো জায়গায় হাইপারথাইরয়েড যদি থাকে, তাহলে অল যাতে ফাংশনাল টিস্যু যেগুলো আছে, যেগুলো তোমার যেগুলো লাগে বেশি হাইপার অ্যাক্টিভ টিস্যু, সবটা যদি নিয়ে আসছে না সেটা এনশিওর করতে হবে। অনেক সময় এই ক্ষেত্রে থাইরয়েড স্ক্যান করে, কারণ কোনো অ্যাক্টিভ টিস্যু আছে কিনা, আমি যে অপারেশন সাবটোটাল থাইরয়েডক্টমি করলাম, কোনো অ্যাক্টিভ কোনো নডিউল রয়ে যাচ্ছে কিনা, সেটা সাবটোটাল যদি থাইরয়েড স্ক্যান করি, তাহলে আমি এটা দেখতে পাবো যে না, পিছনে যে কোনো অ্যাক্টিভ নডিউল আছে কিনা, তাহলে আমি সবকটা কেটে নিয়ে আসতে পারবো। মাল্টিনোডুলার গয়টা। ডিফারেন্সিয়েট থাইরয়েড কার্সিনোমা, অলওয়েজ তোমার সার্জিক্যাল ট্রিটমেন্ট অপশন মেইন অপশন লাগে থাইরয়েড, তোমার সার্জিক্যাল ট্রিটমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। এটা আরেকটা কোনো কথা নাই, কোন অপারেশন করবা, টোটাল করবা না সাব টোটাল করবা, সেটা হলে ইউজুয়ালি উই ডু গো ফর তোমার টোটাল থাইরয়েডক্টমি। শুধু এক লোবে যদি থাকে, এক লোবে যদি একটা থাকে বা ফলিকুলার কার্সিনোমা, অনেক সময় এটা তুমি সাব টোটাল মানে লবেক্টমি করতে পারো। ইউজুয়ালি আমরা এটা টোটাল থাইরয়েডক্টমি অ্যাডভাইস করি। রিস্ক অফ হাইপোপ্যারাথাইরয়েডিজম,
ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা রোগীকে বলতে হবে যে আপনার হাইপোথাইরয়েডিজম হইতে পারে, ট্রানজিয়েন্ট হাইপো হইতে পারে, অথবা পার্মানেন্ট হইতে পারে। পার্মানেন্ট ভেরি রেয়ারলি হইতে পারে, তোমার ট্রানজিয়েন্ট হইতে পারে। ট্রানজিয়েন্ট কেন হইতে পারে? একটা লাগে হাইপোথাইরয়েড টোটাল থাইরয়েড করতেছো, বহুত চারটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড তুমি কেটে ফেলতে পারো। দিস ইজ ওয়ান একটা অপশন। আরেকটা হইতে পারে যেখানে যে পিছনে যে থাইরয়েড গ্ল্যান্ডের যে ভাস্কুলারিটি আছে, প্যারাথাইরয়েডের যে ভাস্কুলারিটি আছে, সেটা পাশ করার সময় এটা ইনজুরি করে দিতে পারো। ইনজুরি করলে তোমার টেম্পোরারি অনেক সময় হাইপোপ্যারাথাইরয়েডিজম ডেভেলপ করতে পারে, অথবা তুমি থাইরয়েড টিস্যু পুরোটা নিয়ে আসতে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড পুরোটা নিয়ে আসতে চলে আসতে পারে, থাইরয়েডের সাথে তোমার চলে আসতে পারে। এই জন্য তোমার হাইপোপ্যারাথাইরয়েডিজম হতে পারে। তাহলে রিস্ক অফ হাইপোপ্যারাথাইরয়েডিজম সেটা তোমাকে অ্যাড্রেস করতে হবে। তোমার যে কোনো অপারেশন সিলেকশন করার সময় তুমি কোনটা করবা কোনটা না, তুমি এটা অ্যাড্রেস করবা। আচ্ছা, দিস আর দা তোমার কি কি জিনিস তুমি চিন্তা করবা। থাইরয়েড অপারেশন কি কি আছে, একটু আগে বলছিলাম। তোমার টোটাল লবেক্টমি, স্মাচেক্টমি, সাবটোটাল লবেক্টমি। তাহলে এখানে দেখো টোটাল লবেক্টমি কি? টোটাল লবেক্টমি মানে প্রায় লোব কেটে ফেলে দিলাম। স্মাচেক্টমি মানে স্মাচটা সাথে স্মাচ কেটে ফেললা। সাবটোটাল লবেক্টমি মানে কি? ফাংশনাল থাইরয়েড কিছু রেখে আসলা, কতটুকু? অনেকে বলে 1/8 তা ফাংশনাল থাইরয়েড। একটা থাইরয়েড গ্ল্যান্ডে যদি নরমাল টিস্যু যদি 1/8 রেখে দেওয়া আসা যায়, তাহলে ইট ইজ এনাফ টু আমার বডির জন্য এনাফ থাইরক্সিন সাপ্লাই জন্য। অথবা অনেকে বলে যে কি তোমার তাম্বের রোগীর পেশেন্টের তাম্বের সমান যতটুকু আছে এতটুকু থাইরয়েড টিস্যু রেখে আসে অনেকে। হ্যাঁ, তাহলে এটা লেগে তোমার এটা যদি রেখে আসি, সাবটোটাল লবেক্টমি। টোটাল থাইরয়েক্টমি কি? দুই দিকের টোটাল লবেক্টমি প্লাস স্মেচেক্টমি, এটা টোটাল থাইরয়েক্টমি। সাবটোটাল থাইরয়েক্টমি কি? সাবটোটাল থাইরয়েক্টমি কি? সরি, সাবটোটাল থাইরয়েক্টমি কি? সাবটোটাল লবেক্টমি প্লাস স্মেচেক্টমি। দুই দিকে সাবটোটাল করলাম, টিস্যু রেখে দিয়ে আসলাম। নিয়ার টোটাল থাইরয়েক্টমি কি? নিয়ার টোটাল থাইরয়েক্টমি মানে কি? টোটাল লবেক্টমি। এইদিকে টোটাল লবেক্টমি করলাম, মাঝখানে করলাম স্মাচেক্টমি, আর একদিকে করলাম সাবটোটাল লবেক্টমি। এখন আমার কাছে আসো, টোটাল লবেক্টমি কি? টোটাল লবেক্টমি প্লাস স্মাচেক্টমি। তাহলে একদিকে করলাম টোটাল লবেক্টমি, আর একদিকে করলাম সাবটোটাল লবেক্টমি। এটা ডান হ্যান্ড প্রসিডিউর। কোন দিকে টোটাল লবেক্টমি করব আর কোন দিকে সাবটোটাল লবেক্টমি করব বলো, এটা বলো। কোন দিকে টোটাল লবেক্টমি করবো? অনেকক্ষণ কথাবার্তা বলে মনোটোনাস হয়ে যায়, তোমরা কিছু কও। এটা কি সায়রা তাহসাদ? সায়রা তাহসাদ বলো তো। সায়রা কই আসনি? জি স্যার। আচ্ছা, হ্যাঁ বলো, তুমি কি শুনতেছো নি? জি স্যার, শুনতেছি। আচ্ছা ঠিক আছে, বলো তো। আমি এই যে লাস্টে একটা মাঝে মধ্যে প্রশ্ন না করলে মনোটোনাস হয়ে যায়, যে আমি একাই বলতেছি, এখানে তো তোমার ওয়ান ওয়ে টিচিং, তোমাদের সাথে মাঝে মধ্যে কথাবার্তা বলা উচিত। ও তো এটা আমার কোন, তুমি যাও না, যাওয়ার আগে আমার উত্তর দিয়ে যাও। উত্তর দিছো নি? কই গেল? কই চলে গেছে নি? আর আছি। আসো, কই যেটা কইছিলাম টোটাল থাইরয়েক্টমি আর একদিকে সাবটোটাল থাইরয়েক্টমি, উত্তর দিয়ে যাও তো আমারে। এইরকম কেন? এক বেচারে পুরা কাটলাম, আর একটার মধ্যে কাটলাম, কেন কাটলাম? বাড়ি কই? স্যার বাসা তো টঙ্গীতে। টঙ্গীতে। আর দেশের বাড়ি কই? নোয়াখালী নি? ময়মনসিংহ। ময়মনসিংহ মানুষ চালাক বেশি নি, তো চালাক এটা তো এই গয়টা টোটা কম হয়। বুকা তো লেখা তোমার এইদিকে কি কয়, কোন দিকে গয়টা বেশি হয়? এই স্যার কোন দিক? উত্তর অঞ্চল স্যার, হ্যাঁ, উত্তর অঞ্চলে। আসেনি কেউ এখানে? স্যার আছে স্যার, নওগাঁতে। এখানে আসেনি কেউ? আমাদের এখানে আজকে কেউ উপস্থিত আছেননি এই অঞ্চলের? স্যার বাসা নওগাঁ। তোমার নেই? জি স্যার। যাই কত দেখি তোমার আজকে তোমার ইয়ে খাটাই হলাম আমরা, যে নগা মানুষ আর ইয়ে না, হাইপোথাইরয়েড না। আর কি কাটা বললাম, কত এটা উত্তর দাও।
স্যার স্যার টোটাল লোবেক্টমি স্যার যেদিকে স্যার যেমন নডিউল যদি থাকে বা এক্স্যাক্টলি, আর লাগবে না, তুমি আইডিয়া করতে পারছো, এতটুকু না। ডিজিজ লোব হইলে গিয়া তোমার টোটাল লোবেক্টমি, আর যেটা লেগে কম্পারেটিভলি নরমাল সেটা হলো সাবটোটাল লোবেক্টমি। এই ময়মনসিং কিন্তু আমরা উল্টাই দিচ্ছি আজকে। আচ্ছা, ময়মনসিং দিয়ে দিয়েছি আমরা ইয়ের দিকে, ওই যে কি কয় হাইপারথাইরয়েডের দিকে, আর নগারে আমরা তুলে নিয়ে আসছি, বাদ দিয়ে দিচ্ছি, বুঝছো? ময়মনসিং ধরা আর আসেনি তোমার এলাকা কেউ? নৌকা টোকা এদিকে আসেনি আর কেউ এখানে? নওগাঁর আর কেউ নাই স্যার। নৌকা কেউ নাই। বাকিগুলা মান সম্মান পাইলো এতদিন তুমি নৌকারে ইয়ে করলা, আর বাকিগুলা মান সম্মান আর একটা তো পারলো না। তাহলে উত্তর বোঝা গেছে তো, জাস্ট আইকিউ, দুনিয়াতে সবকিছু আইকিউ। তুমি অপারেশন করো, যে অপারেশন কি সবকিছু বইতে লেখা থাকেনি, যে অপারেশন টেবিলে অনেক সমস্যা তুমি এনকাউন্টার করো, এটা বইতে লেখা নাই। এটা তোমার এই মুহূর্তে আইকিউ দিয়ে তুমি বের হয়ে আসতে হবে। এই জন্য দুনিয়ার সব কিছু হইল গিয়া তোমার আইকিউর উপর, এভরিথিং ইজ আইকিউ। আইকিউ ভালো থাকে, ঘর থেকে বের হয়ে আসবা। অনেক সময় মাথা চিন্তা শক্তি থাকতে হবে, ভালো চিন্তা, খারাপ চিন্তা না। কালে বৈশা বৈশা যে কারে কুসামু আর কারে এসব চিন্তা না, ভালো চিন্তা করলে অনেক সময় দেখা তো ভালো হয়। যদি জাস্ট এটা আইকিউ, আনসারটা এইটাই। সে যেটা বলছে দিস ইজ দ্য আনসার বলছে। তার কারে জিজ্ঞেস করছিলাম, এটা ময়মনসিংহের নাম কি রে? স্যার পলিন। হ্যাঁ, পলিন। পলিন কই? পলিন তো দেখলাম না। স্যার আসি তো, এখানে নাম তো লেখা আছে। পলিন আসেনি? জি স্যার। পুরা নাম কি? তো সাইরাত আসাদ পলিন। ও পলিন, আচ্ছা। পলিন দেখা যায় আমাদের ছোট আসতেছে, গিট আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বুঝতে পারছো না এখন? স্যার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমাদের অনেক খুব সহজ জিনিস, খুব সহজ। আমি যা বলতেছি বেসিক কথাবার্তা। আমাদের প্রায় সময় কিন্তু শেষ হয়ে আসতেছে, আমরা এখনো ইয়েতে আছি, কিন্তু এই কথাগুলো তো বলতেই হবে আমাকে। এখন আসো তোমার সার্জারি ফর থাইরয়েডটক্সিকোসিস, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। তোমার পেশেন্ট প্রিপারেশন ভেরি ইম্পর্টেন্ট। আমাদের আছে আর 12 মিনিট, 11:50 দেখলাম শেষ, আর 12 মিনিট আছে। আমরা 12 মিনিটে দুইটা জিনিস পড়াবো, আর বাকিগুলো তাক পড়াইতে পারলে তো পড়াবোই। দুইটা জিনিস পড়াবো, একটা লাগিয়া প্রিপারেশন, এটা পরীক্ষা আসছে, হাউ উইল প্রিপেয়ার দ্য পেশেন্ট, রিটেনে আসে। এটা থাইরয়েডটক্সিকোসিস পেশেন্টের কিভাবে প্রিপারেশন করবা, কিভাবে প্রিপারেশন করবা। ফার্স্ট কথা লাগিয়া preparation aims to make the patient biochemically euthyroid at operation. অপারেশনের সময় সে বায়োকেমিক্যালি ইউথাইরয়েড থাকবে, এটা হলে কি আসল। এখন আমি সেটা কিভাবে করব সেটা হলে পরে কথা বলতাম। এবং সেটা থাইরয়েড স্টেজ জার্মান বাই ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করে তুমি ইয়ে করবা যে সে ইয়ে হচ্ছে কিনা, কিভাবে করবা। প্রিপারেশনটা কোন জায়গায় করবা? তুমি একটা প্রিপারেশন কি হসপিটালাইজ করবা? না, it should be in outpatient only তুমি যদি সিভিয়ার সিমটমস এন্ড প্রেজেন্টেশন যদি থাকে এবং ফেইলিয়ার টু কন্ট্রোল দ্য হাইপোথাইরয়েডিজম অর নন কমপ্লায়েন্স দ্য মেডিসিন। যদি পেশেন্টে যখন আসছে তোমার কাছে, যখন আসছে একটা অ্যাপেন্ডিক্স, তুমি নট অলওয়েজ পেশেন্ট ইজ সাফারিং ফ্রম থাইরয়েড সার্জারি করতে আসছে, থাইরয়েড পেশেন্ট নট অলওয়েজ। একটা অ্যাপেন্ডিসাইটিস এর পেশেন্ট হঠাৎ আসছে তোমার কাছে, কি যে অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস, তুমি দেখলা যে পেশেন্টের কি রকম পালস, অনেক বেশি পালস, পেশেন্টের বলতে ইয়ে করে তো তোমার ফিচারস অফ হাইপারথাইরয়েডিজম ফাংশন মনে হচ্ছে থাইরয়েডোসিস আছে, তুমি কি অ্যাপেন্ডিসাইটিস কে অপারেশন করবা না? অথবা অ্যাপেন্ডিক্স বাদ দাও, অ্যাপেন্ডিক্স ইমার্জেন্সি, এটা তোমার যাই হোক তোমার করতেই হবে। কিন্তু এটা তোমার কুইক প্রিপারেশনের সবকিছু করতে হবে, কিন্তু এটা বাদ দাও, তুমি ওই দিতে পারে একটা কার্সিনোমা স্টোমাক পেশেন্ট আসছে, তুমি কইবা না যে আপনি যে মাস 6 মাস বাড়িতে বসে থাকেন, বসে বসে আপনি ইয়ে নেন, ওই যে আপনি তুমি তো বলতে পারবা না এটা। এই পেশেন্টকে তুমি যেভাবে হোক তুমি তারে ইউথাইরয়েড করতে হবে। কার্সিনোমা স্টোমাক তুমি পেশেন্টকে ইউথাইরয়েড করে এজ আর্লি এজ পসিবল তার অপারেশন করতে হবে। এটা যদি ইমার্জেন্সি না,
কিন্তু তার রুটিন অপারেশন যত তাড়াতাড়ি সম্ভব তাই করে দিতে হবে তাকে। তাহলে সেই পেশেন্ট গুলা কিভাবে, তো এই পেশেন্টকে তুমি হসপিটালাইজ মে রিকোয়ার্ড হসপিটালাইজেশন, এবং তোমার তারে কি করতে হবে, তুমি তারে, এবং যদি এমন একটা মানুষ হলো যারা তুমি ঔষধ দিলে ঔষধই খায় না, তাহলে এই নন কনফারেন্স যদি মেডিসিন হয় তাহলে সেই সব ক্ষেত্রে তোমার হসপিটালাইজেশন করতে হবে। তো মাথায় রাখতে হবে থাইরয়েডটোক্সিকোসিস মানে পেশেন্ট থাইরয়েডটোক্সিকোসিস পেশেন্টের প্রিপারেশন এমন হতে হবে যে অন্যান্য সার্জারি ক্ষেত্রে আমার এই প্রিপারেশনটা সেম প্রিপারেশন থাইরয়েডটোক্সিকোসিসে। আচ্ছা, তাহলে কি মেডিসিন দেই আমরা? কিছু মেডিসিন দেই। মেডিসিন কি কি আছে? কার্বিমাজল, অ্যান্টিথাইরয়েড ড্রাগ যেগুলো বলা হয় কার্বিমাজল হয়, এবং কার্বিমাজল সাধারণত কতদিন দিতে হয়? 8 থেকে 30 টু 40 মিলিগ্রাম পার ডে তে দেবে 8 টু 12 উইকস, এবং সেটা লেগে ডোজ রিডিউস করতে হবে। আফটার এ পেশেন্ট ইউথাইরয়েড যখন হবে তখন মেইনটেনেন্স ডোজ দিতে হবে 5 টু 5 মিলিগ্রাম 8 আওয়ারলি মেইনটেনেন্স ডোজ, এটা দিতে হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, লাস্ট ডোজ অফ কার্বিমাজল শুড বি গিভেন ইভিনিং বিফোর দ্য সার্জারি, যদি অপারেশন করবে তার আগের দিন বিকালেই লাস্ট ডোজটা দিয়ে দিবা। এরপর আয়োডাইড is not used alone because if patient needs preoperative treatment, a more effective drug should be given. Iodine drug যেটা আছে সেটা শুধু আমরা এটা একবারে দিই না, কারণ আয়োডিনে তোমার থাইরয়েডের প্রোডাকশন T3 T4 প্রোডাকশন কমায় না, এটা অন্যভাবে কাজ করে, টার্গেট অর্গানে কাজ করে। তোমার আয়োডিন জন্য হার্ট যেমন থাইরয়েড T3 T4 হার্টে কাজ করতেছে, এটা আয়োডিন বিটা ব্লকার। তাহলে একটা মিনিট। হ্যাঁ আদনান, আসলাম আদনান হো না না হো। আচ্ছা, কইলাও তুমি কইলেই যাও, কালকে উঠেছে এইগুলো। তাহলে কইলেই আমার হান্ড্রেডটা হইলে আচ্ছা, তারপর কি বলছিলাম ভুলেই তো গেছি। কি বলছিলাম রে? আয়োডিন শুধু একা দেওয়া যাবে না, আয়োডিন দিতে হবে কি সাথে? কার্বিমাজল অথবা বিটা অ্যাডেনাজিন ব্লকিং ড্রাগের সাথে ফর দ্য 10 days বিফোর অপারেশন। আয়োডিনে কিছু লাভ আছে। আয়োডিনে কি লাভ হয়? ভাস্কুলারিটি কমায়, এবং ইমার্জেন্সি যদি কোনো পেশেন্টের ইমার্জেন্সি যদি সার্জারি লাগে তাহলে আয়োডিনে 10 দিন আয়োডিন খুব তাড়াতাড়ি, আয়োডিন এবং বিটা ব্লকার খুব তাড়াতাড়ি পেশেন্টকে নরমাল নিয়ে আসে, ইউথাইরয়েড নিয়ে আসে। তাইলে তোমার আয়োডিনের কি করতেছে, তোমার অপারেশন ভাস্কুলারিটি কমাইলে কি সুবিধা? থাইরয়েড সোয়েলিং যদি আমি ভাস্কুলারিটি, আয়োডিনের যে ভাস্কুলারিটি কমায় সুবিধা কি আমার? ব্লিডিং কম হবে, কারণ থাইরয়েডের এক নম্বর কমপ্লিকেশন লাগিয়া হিমোরেজ। তাহলে আয়োডিন দিলে তার ভাস্কুলারিটি কমে এবং ব্লিডিং কম হয়। এইগুলো এটা তো একটা স্লাইড বাদ দিয়েছি। আচ্ছা, একটা হলো an alternative method of preparation কি হলো তোমার ইউজিং বিটা অ্যাডেনাজিন ব্লকিং ড্রাগস। কি কি আছে? প্রোপানল আছে, আর কি আছে? নেডোলল আছে। প্রোপানল এন্ড নেডোলল। লং অ্যাক্টিং হলো নেডোলল, শর্ট অ্যাক্টিং হলো প্রোপানল। এটা কাজ করে কি? টার্গেট অর্গানে, নট অন দা গ্ল্যান্ড ইটসেলফ। এটা টার্গেট অর্গানে কাজ করে, গ্ল্যান্ডে, থাইরয়েড গ্ল্যান্ডে কাজ করে না, T3 T4 কমায় না, কিন্তু এটা পেরিফেরালি কি করে? প্রোপানল অলসো ইনহিবিট দা পেরিফেরাল কনভার্সন অফ T4 টু T3। গ্ল্যান্ডে কাজ করতেছে না, কিন্তু পেরিফেরালি তোমার থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে কোনটা সবচেয়ে অ্যাক্টিভ? T4 না T3? কোনটা বায়োকেমিক্যালি অ্যাক্টিভ? মেটাবলিক্যালি অ্যাক্টিভ কোনটা? T3। T3 মেটাবলিক্যালি অ্যাক্টিভ, ইট ইজ মোর পোটেন্ট। T4 হচ্ছে অনেক বেশি এটা পোটেন্ট। এটা এরপরে তাহলে T4 থেকে T3 এটা তোমার কনভার্সন হতে দিচ্ছে না। 2 নম্বর লাগা তোমার T4 এর কাজ করতে লাগে কয়েকদিন, T3 কাজ করতে লাগে কয়েক মিনিট, অ্যাকশন, মোড অফ অ্যাকশন। তাহলে এই যে জিনিসগুলো প্রোপানল এগুলো হতে দিচ্ছে না। তাহলে আমরা অল্টারনেটিভ মেথড আমরা প্রোপানল দিতে পারি, প্রোপানলের সাথে অথবা কার্বিমাজলের সাথে, দুইটার সাথে আমরা সাথে আয়োডিনেস অ্যাড করতে পারি 10 days before operation. This is the preparation of thyrotoxicosis patient এর প্রিপারেশন ফর সার্জারি। সার্জারি লাগে যদি
আরে এইভাবে প্রিপেয়ার করবা এবং এটা পরীক্ষাতে এটা আসে রিটেনেও আসে। রিটেনে আসে বাইপাসে জিজ্ঞেস করতে পারে তবে তো অনেক সময় পাওয়া যায় না জিজ্ঞেস করার জন্য, কিন্তু রিটেনে প্রায় সময় আসে এটা। এখন কমপ্লিকেশন, একটা কোয়েশ্চেন কমপ্লিকেশন, কি কি কমপ্লিকেশন হতে পারে? 1 নম্বর বলছিলাম যে হিউমারাস। অনেক সময় পেশেন্টের টেনশন হিমোটোমা ডেভেলপ করে পেশেন্টের। টেনশন হিমোটোমা ডেভেলপ করলে কি হয় পেশেন্টের, কি সমস্যা হয়? অনেক সময় পেশেন্টের লেরিঞ্জিয়াল এডিমা হয়, যে নিঃশ্বাস লেরিঞ্জিয়াল প্রেসার এফেক্ট হয়, লেরিঞ্জিয়াল এডিমা হয়, পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, তোমার রেসপিরেটরি ডিফিকাল্টি হয়। তাহলে কি করতে হবে? এইরকম যদি ব্লিডিং হয় সেটা লেগে তোমার রিঅ্যাকশনারি যদি হিমোরেজ হয়, তুমি ইয়েতে আসো, ওয়ার্ডে ডিউটিতে আসো, ফার্স্ট কাজ হলে তোমার সেলাই সব কেটে দিয়ে দিবা, নেকের সেলাই কেটে দিবা, পেশেন্টে ওটিতে নিয়ে যাবা, ওটিতে নিয়ে ব্লাড থাকলে ব্লাড আনতে বলবা, এরপর অ্যানেস্থেসিয়া দেওয়ার মাধ্যমে তুমি যেগুলো আছে ব্লিডিং ক্লট যেগুলো ইভাকুয়েট করবা, আর ব্লিডিং পয়েন্ট যেটা আছে সেটা আবার লাইগেট করে দিয়ে আসবা, অথবা তুমি কি করে দিবা, কোটারি করে দিয়ে আসবা। সেটা লেগে তোমার তাহলে ফার্স্ট কাজ কি, টেনশন রিলিজ করার জন্য ওপেন করে দিবা, ওপেন করে দিবা, তাহলে টেনশন রিলিজ হয়ে যাবে। এরপর অপারেশন থিয়েটারে নিয়ে যাবা। দিস ইজ দা তোমার ইন্ডিকেশন। আচ্ছা, রেসপিরেটরি অবস্ট্রাকশন একটা কারণ হইতে পারে যে তোমার যেটা বলছিলাম আমি, ওই যে তোমার হিমাটোমার জন্য হইতে পারে, টেনশন হিমাটোমার জন্য হইতে পারে। আরেকটা হইতে পারে যে লার্জ গয়টারে কি হয় তোমার, অনেকদিন ধরে লার্জ গয়টার আছে, টাকিয়া যে কার্টিলেজ আছে, কার্টিলেজের থিন করে ফেলে, সেটা হয় ট্রাকিওমেলাসিয়া। অনেক সময় প্রেসার এফেক্টে হাড্ডি হয়ে যায় না, হিল হয়ে যায় না, হয়নি? এটা ইয়ে বলতে পারবা নি কোন কোন জায়গায় ইয়ে হয়? আমরা যে ডার্মার্ড সিস্টেম স্কাল্পে হয়, আমরা কি দেখি রে? বনি ইন্ডেন্টেশন। বনি পেশা, অনেকদিন পেশা এফেক্ট থেকে নিয়ে হয়ে যাচ্ছে, এখান থেকে তো বনি ইন্ডেন্টেশন আছে। এরপর তোমার ওই যে কোয়াক্টেশন ওটা থাকলে রিবে কি হয়? রিবে চেঞ্জ হয়নি? হয়নি রে? কই সজিবুর রহমান, কই সজিবুর রহমান এই আনসার দিতে পারবো নি? জি স্যার, ওই স্যার রিবের স্যার লোয়ার পার্টে কিছু ইরোশনের মতো হতে পারে অনেক সময়, লঞ্চের মতো যায়, ইরোশনের মতো হয়ে যায়। এটা লাগে তোমার যে রিব মানে বেসেল রিব ফ্যাব লাইতেছে, এইজন্য অনেক সময় লং স্টেজ থাইরয়েড যদি প্রেসার এফেক্ট থাকে, ট্রাকিওমেলাসিয়া যে কার্টিলেজ যেগুলো আছে থাইরয়েড ওয়াল দিয়ে পেপারের মতো থিন হয়ে যায়। তুমি যখন অপারেশন শেষ করে পাবা থাইরয়েড টিস্যু দেখবে যে এটা পেপারের মতো তো পাতলা, তো এটা কোলাপস করে গেছে, ট্রাকিয়া কোলাপস করলে কি হবে? পেশেন্টের রেসপিরেটরি অবস্ট্রাকশন হয়ে যাবে। This is important. আরেকটা কারণ হতে পারে রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ যদি তুমি কেটে ফেলো, বাইলেটারাল লেরিঞ্জিয়াল নার্ভ যদি কেটে ফেলো, তাহলে কি করতেছে? বাইলেটারাল লেরিঞ্জিয়াল নার্ভ যদি কেটে ফেলো, বোথ ভোকাল কর্ড বিকাম অ্যাডাক্টেড, একসাথে হয়ে যাচ্ছে। বলে কি হচ্ছে? আর শ্বাস চাচ্ছে না, কথা চাচ্ছে না। বলে তোমার টোটাল থাইরেক্টমি করতে গেছো, তুমি করলা কি দুই দিকে লেরিঞ্জিয়াল নার্ভ কেটে ফেলাইলা, দুই দিকে লেরিঞ্জিয়াল নার্ভ কেটে ফেলা ফলে কি হবে? তোমার ভোকাল কর্ড দুই দিকে ভোকাল কর্ড এসে অ্যাডাক্টেড হয়ে এই যে রাস্তা বন্ধ করে দিবে, এটা তোমার রেসপিরেটরি অবস্ট্রাকশন হবে। এই জন্য এগুলো তোমার ডায়াগনোস সাথে পারোপারেটিভ ডায়াগনোস করতে হবে যে তোমার লেরিঞ্জিয়াল নার্ভ কাটছে কিনা, অথবা যখন এক্সটুবেট করে, যখন অ্যানেস্থেসিয়া যখন কি করে টিউব যখন খুলে, তখন সে দেখে না, ওই যে তোমার টিউব খোলার সময় কি করে লেঞ্জোস্কোপ একটা দেখে নিবে যে ভোকাল কর্ডের অবস্থা কি, দুইটা কি একসাথে হয়ে যাচ্ছে না ফাঁক আছে কিনা। এগুলা অ্যানেস্থেসিয়া যদি কয় না আপনার ভোকাল কর্ডের অবস্থা ভালো না, দুইটা একসাথে হয়ে গেছে, কোনো জায়গা নাই, সাথে সাথে কি করতে হবে? পেশেন্টের ইনটিউবেট রাখতে হবে, অথবা তোমার একটু যদি ডিলে হয়ে যায় তাহলে কি করতে হবে? ট্রাকিওস্টোমি করে দিতে হবে, রিকোয়ার্ড ট্রাকিওস্টোমি। তাহলে এটা ইম্পর্টেন্ট হলো তোমার রেসপিরেটরি অবস্ট্রাকশন হতে পারে। ইকাল নেঞ্জাল নাম হতে পারে, ভয়েস চেঞ্জ হতে পারে। যে বাইলেটারাল হলে কি হবে এটা আমি তোমাদের একটু বলছি, ইউনিলেটারাল হলে কি হতে পারে। আমাদের 5 মিনিট আছে, 2-3 মিনিট সময় দেখে নেই, শেষ করে নেই আমরা করে। থাইরয়েড ইনসাফিসিয়েন্সি আমি বলছি তোমাদের থাইরয়েড ইনসাফিসিয়েন্সি কেন হয়, যে একটা হলে তোমার টোটাল যদি করো নিয়ার টোটাল করো এমনি হইতে পারে, থাইরয়েড ইস্যু সাব টোটাল করলেও হইতে পারে, কারণ পেশেন্টের মে ডেভেলপ যে বিভিন্ন সার্জিক্যাল কনসিকুয়েন্স এসব কারণে, অথবা এই পেশেন্টের অ্যান্টি থাইরয়েড যে অ্যান্টিবডি আগে থেকে নাই, তুমি যে আসলে জানো না, অ্যান্টি থাইরয়েড অ্যান্টিবডি আগে থেকে থাকতে পারে, সেই অ্যান্টিবডি থাইরয়েড আগে থেকে থাকতে পারে,
যে আমরা যদি পরীক্ষা যদি অভ্যাসটা যদি অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি থেকে পাই, তাহলে আমরা আগে বলতে পারি যে আপনার থাইরয়েড ইনসেন্স হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি আগে থেকে দেখতে হয়, অথবা আপনার অপারেশন করে ডেভেলপ করতে হয় অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি, এবং এটা থাইরয়েড ইনসাফিসিয়েন্সি হতে পারে। থাইরয়েডোক্সিস ভেরি তোমার অ্যাকুট এক্সাজারবেশন থাইরয়েড হবে। এটা হয় কখন যে একটু বলছিলাম প্রিপারেশন, পেশেন্ট প্রিপারেশন যদি ঠিকমতো না হয়, হাইপারথাইরয়েড পেশেন্ট যদি প্রিপারেশন যদি ঠিকমতো না হয়, পেশেন্ট মে ডেভেলপ থাইরয়েডোক্সিক ক্রাইসিস। উন ইনফেকশন হতে পারে, হাইপারটোপিসিয়া গোলা, হাইপারটোপিসিয়া কিলোয়েড, এগুলো জায়গায় সেটা কমন সাইড দেখছো তোমাদের ব্যবস্থা দেখাচ্ছে একটু আগে। স্টিচ গ্রানুলোমা হতে পারে, প্যারাথাইরয়েড ইনসাফিসিয়েন্স হতে পারে। কেন হতে পারে আমি বলছি তোমাদের, রিমুভাল যদি হয়ে যায়, অথবা ইনফেকশন তো ড্যামেজ যদি প্যারাথাইরয়েড এন্ড আর্টারি যেগুলো আছে, তুমি ডায়াথাইমি করতে গেছো, ডায়াথাইমি করার পর তুমি বুঝছো না যে প্যারাথাইরয়েড আর্টারি এক্সেসিভ ডায়াথাইমি করছো, এই জায়গায় ব্লিডিং হচ্ছে, একটা উজিং হচ্ছে, এক্সেসিভ ডায়াথাইমি করছো, প্যারাথাইরয়েডের যেগুলা ভেসেল আছে সেগুলা ইনজুরি করে দিছো, এরপরে পেশেন্টের পরে কি হচ্ছে ইস্টিমিয়া ডেভেলপ করছে, এবং এটা ট্রানজিয়েন্ট হাইপোপ্যারাজিজম হইতে পারে। একটা তাহলে যার সময় নাই, অ্যাড্রিনাল গ্ল্যান্ড আমরা পরবর্তীতে এতটুকু শেষ করে দিই আজকে। এখন কারো কোনো প্রশ্ন আসেনি? রাসনা শাহরিয়ার অনেকক্ষণ পরে আসছে আমাদের সাথে দেখা করতে, কোনো প্রশ্ন আসেনি রে? স্যার না স্যার। হ্যাঁ, কোনো কোশ্চেন নাই? জি স্যার। ছিলানি প্রথম থেকে ছিল, প্রথম থেকে ছিল, কোনো কোশ্চেন নাই, তাহলে তো সবই শুনছো। কার কোনো কোশ্চেন আছে কিনা? এনিওয়ান? এরপর কটা দিয়ে ক্লাস? 9টার দিকে? কার সাথে? স্যার আদনান স্যার নিবে। আদনান নিবে? ও ঠিক আছে, তোমার আদনানের তোমাদের ক্লাস নিবে, অসুবিধা নাই। তোমাদের অনেকক্ষণ হয়ে গেছে, তোমাদের একটু রেস্ট লো। আর কোনো কোয়েশ্চেন নাই না? আচ্ছা, ভালো থেকো। করোনা তো দেশে নাই, তোমরা কি করতেছো? তোমরা আসো না কেন? হ্যাঁ, করোনা আসেনি দেশে? স্যার কলেজ খুলে দিলে চলে আসবো স্যার। তোমরা কি ঘরে আসো না বাইরে আসো? স্যার ঘরে। এই ঘরে থাকো না বাইরে থাকো? একটু পরে তো বের হয়ে যাবে। হ্যাঁ স্যার বের হই, কম বের হই স্যার। কে কম বের হও? সবটাই বাইরে বের। তোমাদের কাছে কি মনে হচ্ছে করোনা আছে কিনা? নাই, মানুষের কাছে তো নাই করোনা। স্যার আছে স্যার করোনা। স্যার বাইরে বের হইলে মনে হয় না স্যার করোনা আছে, আমাদের ঢাকায় মনে হয় না যে করোনা আছে। মনে হয় কোনো জায়গায় নাই, সিলেটে তো আরো বেশি। সিলেটে তো মাস্কও নাই কারো, রাস্তাঘাটে যে হাঁটতেছে মানুষ কোনো মাস্কও নাই, 2-4 জনের হঠাৎ একজনের মুখে মাস্ক দেখা যায়। ঠিক আছে, ওকে, ভালো থাকো সবাই। রাস্তাঘাটে প্রচুর মানুষ আছে, করোনা, এটাই ভালো লাগে যে কেউ কোনো টেনশন করতেছে না। ওকে, বেস্ট অফ লাক তোমাদের, সবাই স্টে সেফ।